রিসেন্টলি ডিপার্টমেন্ট অফ কমার্স আমরা দেখতে পাবো যে এগ্রিকালচারাল যে এক্সপোর্ট আমাদের লাস্ট কি হয়েছে তার একটা রিপোর্ট পাবলিশ করেছে, এবং যেটা তোমাদের ডাব্লিউবিসিএস সহ ইউপিএসসির জন্য ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ইকোনমির দিক থেকে দেখতে গেলে, কারণ এটা কিন্তু রিসেন্ট ডেটা, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রিলিমস কিংবা মেন্স এখান থেকে কিন্তু কোশ্চেন্স আসে, নিয়ার ফিউচারে যে পরীক্ষাগুলো রয়েছে সেখান থেকে আসতেই পারে। আর এই ডেটাগুলো যেগুলো আমি বলবো আপ টু ডেট ডেটা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের মূলত আমরা জানবো যে ইন্ডিয়ার যে ফার্ম এক্সপোর্ট আগের থেকে বেড়েছে, কতটা বেড়েছে, কি ব্যাপার, লাস্ট 5 বছরে সিগনিফিকেন্টলি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু দেখবো। তার সাথে সাথে আমরা দেখবো যে এখান থেকে কিরকম কি কোশ্চেন্স আসতে পারে আমি তোমাদের শেষে কিন্তু করাবো। তো তোমরা যারা সিরিয়াসলি যারা ইউপিএসসি কিংবা ডাব্লিউবিসির জন্য প্রিপারেশন যারা নাও, ভিডিওটা দেখো আসা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের কিন্তু হেল্পই করবে। ঠিক আছে, তো চলো আমরা দেখবো মূলত 2024 এবং 25-এ লাস্ট যে রিপোর্ট যেটা বেরিয়েছে তো সেটা। ঠিক আছে, চলো প্রথমে দেখি আমরা, বলছে ইন্ডিয়াজ রেইজিং ফার্ম এক্সপোর্টস। তো তার একটা সামারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তো দেখে নিই চলো। তো কারেন্ট ট্রেন্ড যদি আমরা দেখি যে ইন্ডিয়াজ ওভারঅল এক্সপোর্ট 2024 এবং 25-এ সেটা হয়েছে 437.4 বিলিয়ন ইউএস ডলার। ওকে, যেটা স্লাইটলি হায়ার দেন 2023-24। এখানে দেখো তার রয়েছে ডিপার্টমেন্ট অফ কমার্সের তার ডেটা এখানে রয়েছে। দেখো 2018-19-এ এইটা হচ্ছে আমাদের এক্সপোর্ট, এই লাল হচ্ছে আমাদের ইম্পোর্ট। দেখো এক্সপোর্ট কাকে বলে, আমরা যখন বাইরেকে দেবো, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে যখন আমরা দেবো তো তাকে বলবো আমরা এক্সপোর্ট করা। বাইরে থেকে যখন আমাদের দিকে আসবে সেটা হচ্ছে কি না ইম্পোর্ট। ওকে, তো এটুকু তো আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার এগ্রিকালচারাল সেক্টরে দেখতে গেলে আমরা এক্সপোর্ট বেশি করি, ইম্পোর্ট কম করি। তার মানে ইন্ডিয়ান এগ্রিকালচারে এক্সপোর্ট এবং ইম্পোর্টকে যদি আমি একসঙ্গে কম্বাইন করি তাহলে দেখবো কি এগ্রিকালচারে আমাদের ট্রেড সারপ্লাস রয়েছে। ঠিক আছে, ট্রেড সারপ্লাস রয়েছে, এই কথাগুলো আমরা মাথায় রাখবো। তাহলে এই কথাটা একটা জিনিস আমরা শিখলাম কি, যে ইন টার্মস অফ এগ্রিকালচার ওকে আমরা দেখবো কি যে ট্রেড সারপ্লাসে রয়েছে, যেটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা ভালো খবর। ওকে, তো কতটা কি ছিল 2018-19-এ দেখবো যে মোটামুটি 39.2 বিলিয়ন ইউএস ডলার আমরা এক্সপোর্ট করেছি, এবং 20.9 রাউন্ড ফিগার চলো 21 বলে নিই, সেটা আমরা ইম্পোর্ট করেছিলাম। যত দিন গেছে লাস্ট 2024 এবং 25-এ আমরা দেখতে পাবো কি 51.9 নিয়ার অ্যাবাউট 52 বিলিয়ন ইউএস ডলার আমরা এক্সপোর্ট করেছি, এবং 38.5 বিলিয়ন ইউএস ডলার আমরা কি করেছি না ইম্পোর্ট করেছি। যদি আমি একটুখানি ট্রেন্ডটা, যেহেতু তোমরা যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, একটুখানি এই জাতীয় কিন্তু তোমাদেরকে পরীক্ষা দেয়, ডেটা কাজে লাগবে না, তোমার কনসেপ্টটা কাজে লাগবে। তো যদি তোমাকে এরকম একটা প্রশ্ন দেয় যে লাস্ট 5 বছরে, ঠিক আছে 2020 থেকে 2025 এই সময় ইন্ডিয়ার এক্সপোর্ট যদি বলে কন্টিনিউয়াসলি বেড়ে গেছে, কখনো কমেনি, তো বলো এই স্টেটমেন্টটা ঠিক না ভুল। তার জন্য আমরা চলো ডেটাগুলো একটু দেখি। ছিল 35 2019-20-তে, 2020-21-এ হলো কত 41 হলো, 21-22-এ হলো কত, আমি এক্সপোর্টের কথা বলছি বুঝতে পারছো 50 হলো, 22-23-এ হয়েছে কত 53। ঠিক আছে, একদম হাইয়েস্ট হয়েছিল এগ্রিকালচারাল এক্সপোর্ট, আমরা সব থেকে বেশি করেছিলাম। যদি বলে কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেটা হচ্ছে 2022-2023-এ, মাথায় রেখো এটা কিন্তু যে কোনো সময় পরীক্ষা আসার মতো। এবং 2023-24-এ আমরা দেখবো 48.8 হয়েছিল, মানে কমে গেছিল। 2024-25-এ দেখবো কি আবার বেড়ে গেছে। তাহলে যদি আমাকে এরকম একটা স্টেটমেন্ট দেয় যে ইন্ডিয়ার এগ্রিকালচারাল এক্সপোর্ট লাস্ট 5 বছরে কন্টিনিউয়াসলি বেড়ে গেছে, তাহলে এই স্টেটমেন্টটা কি হয়ে যাবে, আমার ভুল হয়ে যাবে। তার কারণ আমরা দেখবো কি 2023-24-এ কি এই যে কন্টিনিউয়াসলি বাড়তে 23-24-এ দেখবো কি একটু কমে গেছিল, আবার এই বছর আবার বেড়েছে। তাহলে কাপটা বাড়তে গিয়ে কমে গিয়ে আবার বেড়েছে, বাস এরকম হয়েছে। তেমনি ভাবে আমি যদি ইম্পোর্টের কথা দেখি তা দেখবো কি যে লাস্ট 5 বছরের কথা যদি আমি দেখি, 2019-20-তে ইম্পোর্ট ছিল 21.9, 20-21-এ ছিল 21.7, তার আগের থেকে কি একটু কমেছে। 21-22-এ দেখবো কি 32.4 আবার বেড়েছে। 22-23-এ দেখবো কি ছিল 35.7 আবার বেড়েছে। 23-24-এ দেখবো কি ছিল 32.9 আবার কমেছে। আবার দেখবো কি 24-25-এ দেখবো 38.5 আবার বেড়েছে। তার মানে দেখবো কি যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এক্সপোর্ট যেমন কি হয়েছে কন্টিনিউয়াসলি বাড়েনি, ইম্পোর্টও তেমনি কিন্তু কন্টিনিউয়াসলি বাড়েনি, কমা বাড়া করেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা দেখলাম।
আচ্ছা, এগ্রিকালচারাল এক্সপোর্ট 2024-25 আমাদের হয়েছে কত? 51.9 বিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, 51.9 বিলিয়ন ইউএস ডলার, যেটা 6.4% বেড়েছে লাস্ট বছরের থেকে। তাই লাস্ট বছরের থেকে 6.4% আমাদের এগ্রিকালচারাল এক্সপোর্ট বেড়েছে। ঠিক আছে, তেমনি ভাবে আমি ইম্পোর্টের দিকে যদি তাকাই তাহলে দেখবো কি যে ইম্পোর্ট অফ ফার্ম প্রডিউস 38.5 বিলিয়ন ইউএস ডলার আমরা কি করেছি না আমরা ইম্পোর্ট করেছি, যেটা এগ্রিকালচারাল সারপ্লাস যদি দেখি রাইট নাও আমাদের কত আছে 13.4 বিলিয়ন ইউএস ডলার। মানে আমরা এক্সপোর্ট করি বেশি, ইম্পোর্ট করি কম। আচ্ছা, এর যে বেনিফিটটা কিভাবে দেখতে পাবো, দেখো ব্যালেন্স অফ ট্রেড। ঠিক আছে, ব্যালেন্স অফ পেমেন্টের একটা কনসেপ্ট আমরা দেখি কি যে ব্যালেন্স অফ ট্রেড। ওকে, জেনারেলি হয় কি যে আমরা কি থাকি যে অন্যান্য সমস্ত দিকে দেখতে গেলে সবটাকে মিলিয়ে যদি দেখি আমাদের জেনারেলি ট্রেডে কি থাকে না ডেফিসিট থাকে, মানে অ্যাজ এ হোল আমরা ইম্পোর্ট করি বেশি, এক্সপোর্ট করি কম। কিন্তু যদি এটা এগ্রিকালচারের দিক থেকে যদি আমরা বলি তাহলে এগ্রিকালচারাল সেক্টরের দিক থেকে দেখতে গেলে আমরা এক্সপোর্ট করি বেশি, ইম্পোর্ট করি কম। ঠিক আছে, তাহলে এই কথাগুলো তোমরা মাথায় রেখো। চলো নেক্সট স্লাইডে যাই, কি আছে একটুখানি আমরা দেখে নিই। মেজর এগ্রিকালচারাল এক্সপোর্ট আইটেম কি কি রয়েছে। ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে হয়তো না দিলেও ডাব্লিউবিসিএস এর মেন্স এই জাতীয় কোশ্চেন তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, পড়ে যাও। আমি জানি যে সামনে হয়তো ডাব্লিউবিসিএস এর মেন্স নেই, ঠিক কথা, বাট অন্য কোনো পরীক্ষায় যে আসবে না এমন কিন্তু কোনো কথা নেই। মানে আমার মনে হয় তোমরা এগুলো করে যাও। জেনারেলি এই জাতীয় কোশ্চেন এলে তোমরা কিন্তু ছেড়ে দিয়ে আসো বা অ্যাটেম্প করলেও ভুল করে আসো। ঠিক আছে, জেনে যাও তোমরা এটা সঠিকভাবে, তাহলে কি হবে পরীক্ষায় যদি কোশ্চেন আছে আরামসে আনসার করতে পারবে। ঠিক আছে, কি হলো মেজর এগ্রিকালচারাল এক্সপোর্ট যেটা আমরা করেছি সেটা হচ্ছে মেরিন প্রোডাক্ট। মাথায় রাখবে এখন নাম্বার 1-এ রয়েছে মেরিন প্রোডাক্ট। ঠিক আছে, ভুলটি করো না। প্রথমে কে রয়েছে? মেরিন প্রোডাক্ট রয়েছে। ঠিক আছে, তারপরে কে রয়েছে? তারপরে দেখবো যে বাসমতি রাইস রয়েছে, তারপরে নন বাসমতি রাইস, তারপরে স্পাইসেস, তারপরে বাফেলো মিট, কফি, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, টোবাকো। ঠিক আছে, তো এরকম করে সব আমাদের রয়েছে। তাহলে প্রথম টপ 3খানা যদি আইটেম আমাকে বলে, প্রথমে হচ্ছে মেরিন প্রোডাক্ট নাম্বার 1, মাথায় রাখবে। এবং প্যারালালি আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে বলে রাখি, ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের 8% ফিশ উৎপাদন করে। ঠিক আছে, এবং দিয়ে চায়নার পরে ইন্ডিয়া বিকেম দ্য সেকেন্ড লার্জেস্ট ফিশ প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড। গ্লোবালি ইন্ডিয়ার র্যাঙ্ক রাইট নাও ইজ দ্য সেকেন্ড আফটার চায়না। ঠিক আছে, ওয়ার্ল্ডের 8%, 8% ফিশ কিন্তু উৎপাদন করে কে? ইন্ডিয়া উৎপাদন করে। এবং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া যদি আমি ফিশ ফিশ প্রোডাকশনের কথা যদি বলি তাহলে বেশি যে 2/3 ফিশ, নিয়ার অ্যাবাউট 75% যে ফিশ হয় সেটা কিন্তু ইনল্যান্ড ফিশ। হ্যাঁ, সেটা মাথায় রাখবে। ঠিক আছে, ইনল্যান্ড ফিশ। তাহলে কি বললাম আমি, সব থেকে বেশি কোনটা আমরা এক্সপোর্ট করি সেটা হচ্ছে মেরিন প্রোডাক্ট। এবং এক্সপোর্ট লিস্টে আমরা দেখবো কি যে একটা নাম আমরা দেখতে পাচ্ছি যেটা উঠে চলে এসছে, সেটা হচ্ছে কফি। ঠিক আছে, সিগনিফিকেন্টলি ইন্ডিয়ার দেখবো যে কফি এক্সপোর্ট আগের থেকে বেড়েছে। তো হঠাৎ করে ইন্ডিয়ার কফি এক্সপোর্ট মানে এই বাড়ার কারণ কি? ঠিক আছে, আমি একটু বাদেই আসছি। এগ্রিকালচারাল ট্রেড এক্সপোর্ট ভার্সাস ইম্পোর্টের কথা যদি আমি বলি, 2018-19 আমি এগুলো সবকটাই তোমাদের সঙ্গে জাস্ট আমি এখনই শেয়ার করলাম। একটা কথা মাথায় রাখবে যে নেট এক্সপোর্টের কথা যদি আমি বলি, মানে যা আমি এক্সপোর্ট করেছি আর যা ইম্পোর্ট করেছি দুটোকে যদি আমি অ্যাডজাস্ট করি, যা থাকে নেট এক্সপোর্ট, তাহলে সব থেকে বেশি নেট এক্সপোর্ট ছিল কোন সময় বলতো? কোভিড পিরিয়ডে। ঠিক আছে, কেন? কারণ এইটা 2023 সালের প্রিলিমসে এই জাতীয় একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, তোমরা দিয়েছো তারা জানবে নিশ্চয়, আমি বললাম না যদি ইম্পর্টেন্ট না হতো তোমাদের করাতামই না। ঠিক আছে, দেখো কেন, কারণ কোভিড সময় আমরা দেখতে পাবো কি যে দেশের যারা অন্যান্য সেক্টরে যারা ছিল তারা কাজবাজ হারিয়ে যাওয়ার ফলে আস্তে আস্তে তারা কি হয়েছে? বাড়ি ফিরেছে, এবং বাড়ি এসে তারা এগ্রিকালচারের সেক্টরের সঙ্গে জুড়েছিল। ফলে দেখতে পাবো কি ওই কোভিড পিরিয়ডে 2020-21 নেট এক্সপোর্ট কিন্তু ইন্ডিয়ার সব থেকে বেশি ছিল। ঠিক আছে, আমরা মাথায় রাখবো। নেক্সট চলো তাহলে দেখবো কি যে কি কি কারণে হচ্ছে আমাদের এই এক্সপোর্ট বেড়েছে। এগ্রিকালচারাল এক্সপোর্ট কেন বেড়েছে? প্রথম কথা যে গ্লোবাল ফুড প্রাইসের দাম যেহেতু বেড়েছে, এই কারণে দেখবো কি যে আমরা প্রচুর পরিমাণে আমরা এক্সপোর্ট করতে চাইছি, নাম্বার 1। নাম্বার 2, রিল্যাক্সেশন অফ এক্সপোর্ট ব্যানস, যেমন ধরো হুইট, রাইস, সুগার, অনিয়ন, এই সমস্ত জায়গাতে আমরা এক্সপোর্ট ব্যান করার আগে থেকে আমরা তুলে নিয়েছি। ঠিক আছে, কখনো আমরা ব্যান রাখি, তোমরা জানো আশা করি যে কখনো পেঁয়াজের দাম, আলুর দাম এতটা ওঠাপড়া হয়, এতটা ফ্ল্যাকচুয়েট করে যে ইন্ডিয়া গভর্নমেন্ট সেগুলোকে এক্সপোর্ট করার থেকে ব্যান করে দেয় কখনো, রাইট? তো এখন সেটা যেহেতু হয়নি, যেহেতু ইন্ডিয়া ব্যান করেনি, এই কারণে প্রচুর পরিমাণে কি হয়েছে না এক্সপোর্ট হয়েছে। নেক্সট বলছে স্ট্রং ডিমান্ড ফর মেরিন প্রোডাক্ট, রাইস, মিট, স্পাইস এবং প্রসেস ফুড। মাইন্ড ইট। ঠিক আছে, তোমরা আশা করি জানো যে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার এখন নিয়ার অ্যাবাউট প্রায় ট্রেড ওয়ার চলছে। এই বললো 50% লাগু করবো, কখনো বলছে। তো এই যে
দর কষাকষি যেমন চলছে, তোমরা নিশ্চয়ই জানো এর প্রধান কারণ কি, যে আমেরিকা চাইছে যে এই এগ্রিকালচারাল যে জায়গাতে স্পেসিফিক্যালি তোমার হচ্ছে মিল্ক, দুধ এবং দুগ্ধজাত যে প্রোডাক্ট রয়েছে না, এই জায়গায় আমেরিকা চাইছে যে আমরা যাতে ওদের জন্য ওপেন করে দিই। এবং ইন্ডিয়া বলছে যে আমাদের এটা কি জায়গা, এখান থেকে আচ্ছা কাছা আমরা রেভিনিউ জেনারেট করি অলরেডি, তাই না? আমাদের দেশের প্রচুর লোক এর সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড রয়েছে, এই জায়গায় যদি ছেড়ে দিই তাহলে আমাদের কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। তো ইন্ডিয়া গভর্নমেন্ট চাইছে না এই জায়গাটা ছাড়তে। তো এই নিয়ে যা চলছে, কি হবে না হবে নিয়ার ফিউচার যখন ফাইনালি যা হবে, যখন যদি হয় আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, এছাড়া দেখতে পাবো কি যে কফি, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে দেখবো জিম্বাবুয়ে এবং ব্রাজিল, এদের যে কফির যে ডিমান্ড বা এদের কফি দেখবে, এদের থেকে ইন্ডিয়ার কফি হঠাৎ করে দেখবে জনপ্রিয়তা বেড়েছে। কেন বেড়েছে? না অন্য কোনো কারণ না, প্রধান কারণ হচ্ছে এদের উৎপাদনের শর্টফল হয়েছে, ঠিক আছে? কেন শর্টফল হয়েছে? দেখো, মূলত প্রথম কথা, ব্রাজিল জিম্বাবুয়ে যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মেজর কফি প্রডিউসিং, তোমরা জানো যে ওয়ার্ল্ডের সব থেকে বেশি পরিমাণে কফি উৎপাদন করে কে? সেটা হচ্ছে ব্রাজিল করে, রাইট? এবং রিসেন্টলি এই সমস্ত কান্ট্রিগুলোতে কি দেবো, প্রোডাকশন শর্টফল হয়েছে। কেন না এখানে খরা হয়েছে এবং পেস্ট, পোকামাকড় আক্রমণ করার ফলে এবং ক্লাইমেট চেঞ্জের জন্য এবছর কফির উৎপাদন জিম্বাবুয়ে কিংবা ব্রাজিলে কম হয়েছে। এবং ঠিক এই কারণে গ্লোবাল ডিমান্ডকে মিট করার জন্য ইন্ডিয়ান কফির এক্সপোর্ট কিন্তু আগের থেকে বেড়েছে, ঠিক আছে? ইন্ডিয়াতে তোমরা জানো যে কর্ণাটক হচ্ছে কফি উৎপাদনে নাম্বার 1 লিড করে। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, ইন্ডিয়াতে সব থেকে বেশি যে প্রজাতির কফি আমরা উৎপাদন করি তার নাম হচ্ছে অ্যারাবিকা, ঠিক আছে? মাথায় রাখবো, পরীক্ষায় কিন্তু এগুলো আসে। নেক্সট কি ইম্পোর্ট ট্রেন্ডের কথা বলছে ইন্ডিয়া ইম্পোর্ট লেস ফার্ম প্রডিউস বাট হেভিলি ডিপেন্ডেন্ট অন। তাহলে আমরা তো ফার্ম প্রডিউস আমরা খুব কম পরিমাণে আমরা ইম্পোর্ট করি, কিন্তু এখনো সত্যি কথা এগ্রিকালচারাল বেশ কিছু কিছু কমোডিটিজ রয়েছে যেগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হয়, যার মধ্যে প্রথমে আসবে এডিবল অয়েলের কথা, ঠিক আছে? তাহলে আমরা সব থেকে বেশি মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট করি আর সব থেকে বেশি আমরা ইম্পোর্ট করি যদি বলে সেটা হচ্ছে এডিবল অয়েল। মাথায় রাখবে, প্রায় 2/3 আমাদের যা গ্লোবাল যা ডিমান্ড রয়েছে না, তার 2/3 এডিবল অয়েল আমাদেরকে কি করতে হয়? ইম্পোর্ট করতে হয়। এবং তার সাথে পালস এবং ফ্রুট আমাদের কি করতে হয়? ইম্পোর্ট করতে হয়। তাহলে মেজর ইম্পোর্ট আইটেমের মধ্যে আছে এডিবল অয়েল, পালস এবং কি আছে? ফ্রুট আছে, ঠিক আছে? মাথায় রাখবো। নেক্সট চলো, রিসেন্টলি আমাদের এগ্রিকালচারাল এই সেক্টরের সাথে কি ইস্যু এবং রিস্ক কি চলছে সেটা আমরা দেখবো। প্রথম কথা, ইউএস ট্যারিফের কথা বলছে, রাইট? তো যদি 50% যদি ডিউটি যদি লাগাবে বলে, যদি হয় আর কি, তাহলে সেক্ষেত্রে এগ্রিকালচার যে প্রোডাক্ট আরো বেশি কস্টলি হয়ে যাবে। ফলে কি হবে? আমাদের যে এক্সপোর্ট আগের থেকে স্বাভাবিকভাবে কি হবে? কম হবে। দেখো, ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার যে যদি আমি ট্রেডের দিক থেকে দেখি, তাহলে ইন্ডিয়া কিন্তু ট্রেড সারপ্লাসে রয়েছে, ঠিক আছে? আমেরিকার সঙ্গে ইন্ডিয়া যে যদি আমি বায়োল্যাটারাল ট্রেডের কথা দেখি না, অ্যাজ এ হোল ইন্ডিয়া কিন্তু ট্রেড সারপ্লাসে রয়েছে। কিন্তু হ্যাঁ, আগে যে সারপ্লাসটা যতটা বেশি ছিল, সেই সারপ্লাসটা কিন্তু দিন প্রতিদিন সেটা কিন্তু কমছে, গ্যাপটা কিন্তু আস্তে 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 কমছে, ঠিক আছে? নেক্সট বলছে কি, কুড হার্ট এক্সপোর্ট অফ অ্যানিমেল প্রোডাক্টস, বাসমতি রাইস, ফ্রুট এবং ভেজিটেবলস, যেগুলো আমরা অলরেডি এক্সপোর্ট করি, ডিপেন্ড অন মনসুন এবং ওয়েদার শকস। তোমরা জানো এল নিনো রিস্ক থাকে। এবছর যেমন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো এত বৃষ্টি হয়েছে বন্যার ফলে প্রচুর পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছেও, হবেও। এবং কখনো কখনো এরকম হয় কি, যে কখনো মানে যেটা মনসুনের যে খামখেয়ালিপনা, কখনো খরা হয়, কখনো প্রচন্ড বৃষ্টি হয়, ফলে কি হয়? আমাদের এগ্রিকালচারের যে প্রোডাকশনের উপর কিন্তু এর ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে। কারণ তোমরা জানো যে আমরা যেহেতু একটা মনসুন কান্ট্রি, তো আমাদের দেশের যে এগ্রিকালচারটা কিন্তু মনসুন ডিপেন্ডেন্ট এখনো পর্যন্ত, স্টিল নাও, ওকে? আচ্ছা, আর কি না, এক্সপোর্ট ব্যান ইন পাস্ট ইয়ার লিড টু তোমার হচ্ছে ভোলাটিলিটি, তাই না? এক্সপোর্ট ব্যান যদি হয়, ভোলাটিলিটি মানে কি? তো আনসার্টেন, কখনো কখনো বাড়তে পারে, কমতে পারে, এবং চলতে থাকে। তো এইগুলো হচ্ছে মেজর কি আমাদের কি ইস্যু বা রিস্ক রিলেটেড টু আমাদের রাইট নাও আমাদের এগ্রিকালচারের সঙ্গে। ইম্পর্টেন্ট যদি আমি বলি, ইন্ডিয়া এক্সপোর্ট মোর ফার্ম প্রডিউস দেন ইম্পোর্ট, অলরেডি আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি। এগ্রিকালচারাল এক্সপোর্ট প্রোভাইড ফরেন এক্সচেঞ্জ এবং রুরাল ইনকাম, মাথায় রাখবে স্বাভাবিক। দেখো, এগ্রিকালচার যে সেক্টরটা, এটা কিন্তু রুরাল ইকোনমির সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। যদি এগ্রিকালচার যদি এক্সপোর্ট যদি বাড়ে, তো স্বাভাবিকভাবে তার বেনিফিটটা কিন্তু রুরাল ইকোনমির উপর ডাইরেক্টলি পড়বে। এবং তার থেকে বড় কথা,
যে যখন আমরা এক্সপোর্ট করব না, তাতে কি হবে না, আমাদের দেশে ফরেন কারেন্সি ফরেক্স রিজার্ভের পরিমাণ কিন্তু বাড়বে, যেটা স্বাভাবিকভাবে কি হবে না, আমরা অ্যাজ এ হোল ব্যালেন্স অফ পেমেন্টের আমাদের তো আমাদের হালাত কিন্তু খুব একটা ভালো নয়, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট প্রচুর পরিমাণে রয়েছে আমাদের। তাই ব্যালেন্স অফ ট্রেডে আমরা যদি প্রচুর পরিমাণে এক্সপোর্ট করতে পারি এবং তাতে যদি ফরেন কারেন্সি যদি আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের ট্রেড ডেফিসিট আগের থেকে কিন্তু স্বাভাবিকভাবে একটু কমই হবে, যেটা ইন্ডিয়ার পক্ষে অ্যাজ এ হোল ইন্ডিয়ার কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু আগের থেকে বেটার হবে। আর কি বলছে না, এগ্রিকালচারাল ট্রেড সারপ্লাস সাপোর্ট ইন্ডিয়াস কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, যেটা আমি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করলাম। ঠিক আছে, চলো তো যেটা আমরা পড়লাম এখান থেকে 4টে কোশ্চেন্স কি কি আসতে পারে, ঠিক আছে, মোটামুটি ভাবে তোমাদের সঙ্গে বলছি, তোমরা একটুখানি দেখে নাও। বলছে in 2024-25 which agricultural item showed the highest growth in export? তো কোনটা হবে আনসার? আনসার হয়ে যাবে আমার মেরিন প্রোডাক্ট, রাইট? এক্ষুনি আমি তোমাদেরকে করালাম, মাইন্ড ইট। নেক্সট বলছে কি which year recorded India's highest agricultural export? ঠিক আছে, 53.2 বিলিয়ন। কোন বছর সব থেকে বেশি হয়েছিল? এক্ষুনি তোমাদেরকে আমি দেখিয়েছি 2022-2023-এ, রাইট? আর বলছে কি why did India's coffee and tobacco export increase in 2024-25? কি কারণে বেড়েছে তোমরা জানো আশা করি, যে শর্টফল ইন প্রোডাকশন ইন ব্রাজিল অ্যান্ড জিম্বাবুয়ে। আমি অলরেডি তোমাদেরকে বললাম যে সেখানে যেহেতু খরা হয়েছে, উৎপাদনে ঘাটতি হয়েছে, এই কারণে কিন্তু ইন্ডিয়ার যে কফি তার ডিমান্ড কিন্তু গ্লোবালি বেড়েছে। নেক্সট বলছে হুইচ এগ্রিকালচারাল আইটেম ফর্মস দ্য লার্জেস্ট শেয়ার অফ ইন্ডিয়াজ ফার্ম ইম্পোর্ট 2024-25? তো সব থেকে বেশি পরিমাণে কোনটা আমরা ইম্পোর্ট করেছি, তার নাম হচ্ছে কি আমার এডিবল অয়েল। ঠিক আছে, মোটামুটি টোটাল যা আমাদের যা ডিমান্ডটা 2/3 আমাদেরকে কিন্তু কি করতে হয়, ইম্পোর্ট করতে হয়। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ছোট্ট একটা কন্টেন্ট যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তো এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখো, তোমাদের কিন্তু কাজেই লাগবে। ঠিক আছে, যদি তোমাদের ভালো লেগে থাকে চাইলে তোমরা কমেন্ট করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। তোমরা কিন্তু কমেন্ট করো না, বড় কথা হচ্ছে এইটা, যে তোমাদের কাজে লাগছে না কিছু তো জানো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।